নমস্কার। আসসালামু আলাইকুম। স্বপ্নপথের সহযোদ্ধাগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আমাদের আজকের অধিবেশনে সংযুক্ত আছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় মান্না স্যার, অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ। আজকের সেশনটি স্যারই পরিচালনা করবেন এবং আজকে আমরা আমাদের সেশনে আমরা বিসিএস ভাইবার জন্য যে বেশ কিছু সেলিব্রেটেড কোয়েশ্চেন্স থাকে, অর্থাৎ আপনি যখন ভাইভায় অবতীর্ণ হবেন, ভাইভায় উপস্থিত হবেন, ভাইবা বোর্ড কিছু প্রশ্ন সবসময় করতে মজা পায় বা আপনাকে ইজি করার জন্য, আপনার সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য, আপনার ব্যক্তিত্ব বোঝার জন্য ভাইবা বোর্ড কিছু প্রশ্ন করে থাকে। আপনাকে একটা ফ্লোর দেওয়ার জন্য, আপনাকে আপনার মনের মধ্যে ভাইবার পরিবেশ যেন সৃষ্টি হয়, আপনি যেন ভাইবার জন্য প্রস্তুত হয়ে ওঠেন, তেমন কিছু প্রশ্ন যেগুলাকে আমরা বলে থাকি যে সেলিব্রেটেড কোয়েশ্চেন্স। তেমন কিছু কিছু সেলিব্রেটেড কোয়েশ্চেন্স নিয়ে আজকে স্যার আলোচনা করবেন এবং আমরা এই প্রশ্নের আনসারের ক্ষেত্রে অনেক সময় ভুল আনসার করে বসি, যে কারণে আমাদের প্রথমেই একটা নেতিবাচকতা বোর্ডের সৃষ্টি হয়, যা আমাদের পরবর্তী ভাইবার শেষ পর্যন্ত আমাদের সাফার করতে হয়। আশা করি স্যার আপনাদেরকে কিছু প্রশ্ন আপনাদেরকে আজকে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ হাউ ইউ উইল ইন্ট্রোডিউস ইউরসেলফ, কিভাবে আপনি নিজেকে উপস্থাপন করবেন যদি আপনাকে বলা হয়, তারপরে আপনার স্ট্রং জোনস, উইক জোনস, হবি সহ এরকম বেশ কিছু সেলিব্রেটেড কোশ্চেন্স এবং একটা লেকচার শিট আমার রেডি করা আছে। আপনাকে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, সেলিব্রেটেড কোশ্চেন্স করা হয়ে থাকে, এই লেকচার শিটটা দিয়ে দেবো, আমাদের গ্রুপে পেয়ে যাবেন। এখন স্যারকে আমি অনুরোধ করছি ক্লাস শুরু করার জন্য। ইন্ট্রোডিউস ইউরসেলফ শুধুমাত্র বিসিএস ভাইভাতে না, বাংলাদেশে প্রায় মোটামুটি সব কটা চাকরির ভাইভাতে একটা ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কেন করা হয়? বিসিএস ভাইভা বলো কিংবা অন্যান্য চাকরির ভাইভা বলো না কেন, তোমাদের সিভি, তোমাদের বায়োডাটা, তোমাদের ডিটেল ভাইভা করে ছাপা থাকে এবং তোমরা ঢোকার আগে 3-4 মিনিট 5 মিনিট টাইমও থাকে ওই সিভিটা দেখে নেওয়ার জন্য। তারপরে তোমাদেরকে প্রশ্ন করে ইন্ট্রোডিউস ইউরসেলফ। সাধারণত এই প্রশ্নটা বেশি শোনা যায় আহ যখন হচ্ছে কি ভাইবা বোর্ডের কাছে তোমার নিজেকে প্রেজেন্ট করার সুযোগ দেওয়া হয় কিংবা ধরো প্রশ্ন কমে যায়। কারণ আমরা জানি যে অনেক স্টুডেন্ট ভাইবা দেয়, তো একটা সময় গিয়ে আসলে কত প্রশ্নই বা থাকে। তাছাড়া সব স্টুডেন্ট ভাইবা দেওয়ার পরে যতই ভাইবা বোর্ড বলুক যে তোমরা বাইরে গিয়ে প্রশ্নটা বলে দিও না, সবাই কিন্তু বাইরে গিয়ে প্রশ্ন বলে দেয়। তো একটা সময় গিয়ে ভাইবা বোর্ডের কাছে আসলে এই প্রশ্ন করা ছাড়া আর কোনো প্রয়োজন থাকে না, তখন আসলে এই প্রশ্ন দিয়ে ভেবে শুরু করে। কিংবা এই প্রশ্ন করার পরে ওইখান থেকে অন্যান্য প্রশ্ন খুঁজে যে আসলে তোমাকে কি প্রশ্ন করা যায়। এটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এমন না যে এই প্রশ্নের আনসারের উপরে তোমার চাকরি খুব একটা ডিপেন্ড করতেছে, এরকম কিন্তু না, কোনো চাকরিতেই না। হ্যাঁ, কিন্তু এই প্রশ্ন থেকেই তোমার প্রশ্নের জন্ম হবে, প্রশ্নের সৃষ্টি হবে এবং সেই প্রশ্নগুলোর উপরে তোমার আনসারটা ডিপেন্ড করতেছে। এই জন্য ইন্ট্রোডিউস ইউরসেলফ হচ্ছে গিয়ে একটা একটা ডিরেক্টরি প্রশ্ন, মানে একটা হচ্ছে গিয়ে তোমার পুরো ভাইবা কোন দিকে যাচ্ছে সেই ধরনের একটা নির্দেশক প্রশ্ন হতে পারে। তো ইন্ট্রোডিউস ইউরসেলফ খুবই কমন ভাবে, খুবই সাধারণ ভাবে বলার চেষ্টা করাটাই বেটার। যত কঠিন ভাবে তুমি ইন্ট্রোডিউস ইউরসেলফ বলার চেষ্টা করবা, আহ, জিনিসটা তত কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করবো যে সাধারণ ভাবে কিভাবে ইন্ট্রোডিউস ইউরসেলফ বলে, কি কি বলা উচিত, কি কি বলা উচিত না। সো ইন্ট্রোডিউস ইউরসেলফ এর প্রথমে জিনিসটা যে বলতে হবে সেটা হচ্ছে না, মাই নেম ইজ দিস, বা দিস ইজ, বলতে পারো যে দিস ইজ মিস্টার এক্স ওয়াই জেড বা মাই নেম ইজ এক্স ওয়াই জেড, এভাবে তুমি শুরু করতে পারো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো সিভি, বায়োডাটা, অ্যাপ্লিকেশন ফরম্যাট সবই তো ওরা কাছে আছে, আমার নাম বলাটা আসলে দরকার, কিন্তু নাম বলা আসলে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে একটা জিনিস যখন বলা শুরু করবা, তবে কিছু একটা দিয়ে শুরু করা উচিত। শুরু করার জন্য আমার মনে হয় নাম বলাটাই সবচেয়ে শ্রেয় আর কি। নাম বলে শুরু করা যায়। তো প্রথমেই নিজের নাম বলবা, সুন্দর করে বলবা, স্পষ্ট ভাবে বলবা। 2 নম্বরে যেটা, তোমাদের বাবা মায়ের নাম, মানে বাবা মায়ের নামকে আসলে বলা উচিত কি উচিত না। তো আমার পরামর্শ হচ্ছে বাবা মায়ের নাম বলার কোনো দরকার নেই। বাবা মায়ের এখানে নাম বলার কোনো আবশ্যিকতা নাই। এখানে বাবা মায়ের নাম আসতে পারে, কোনো দরকারই নেই।
সো অনেকে বলে মাই ফাদার নেমস, এটা মাই মাদার নেমস, বোর্ড অবজেকশন করে না যে ঠিক আছে, বাট এটা কোনো প্রয়োজনীয়তা নাই, এটা না বললেই হবে। তারপর হচ্ছে প্রফেশন, যে বাবা মায়ের প্রফেশন, এটা বলতে হবে, বাবা মায়ের প্রফেশন বলতে হবে, বললে হবে। কারণ এখান থেকে তোমার উপরে একটা ধারণা সৃষ্টি হয় যে তুমি আসলে কোন ধরনের পরিবার থেকে আসছো, তোমার পারিবারিক অবস্থানটা কি, তোমার পরিবারের সামাজিক অবস্থানটা কি, তোমার অর্থনৈতিক অবস্থানটা কি, কোন মানসিকতা কেমন হতে পারে, এটা কিন্তু এটা একটা আনসার দিতে পারে। সুতরাং প্রফেশন, বাবা মায়ের প্রফেশন বলা উচিত, কারণ বাবা মায়ের প্রফেশন বলা যেতে পারে। সেক্ষেত্রে যাদের মায়ের বা প্রফেশন নেই, মানে চাকরি করেন না, সেক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে আহ, কিছু শব্দ তোমরা ব্যবহার করবে। বাংলায় বললে তো আমরা গৃহিণী বলি, কিন্তু বাংলায় তো আসলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলা হয় না, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইংলিশে বলা হয়, তোমরা হচ্ছে কি হোম মেকার, এই শব্দটা ইউজ করতে পারো, হোম মেকার। একজন হাউসওয়াইফ না বলে তুমি বিভিন্ন হোম মেকার বা হাউস মেকার, কারণ আসলে তো কাজটা এটাই, বাসাটা সামলানো, বাসাটা তৈরি করা, বাসা সবকিছু মেনটেন করা। মায়েরা যদি চাকরি না করে এই কাজই তো মায়েরা করে। তো এটাকে তুমি সম্মান দিয়ে হোম মেকার বললাম, বা আরো একটা পেড ওয়ার্ড যদি তোমার কাছে থাকে তুমি ব্যবহার করো। তো বাবা মায়ের নাম বলার প্রয়োজন নাই, বাবা মায়ের প্রফেশন বলতে হবে। নাম্বার 3 হচ্ছে ভাই বোন, সিবলিংস। ভাই বোন কয়জন, তোমরা কয় ভাই কয় বোন, এগুলো বলার দরকার নাই, টোটালি কোনো দরকার নেই। ভাই বোন কয়জন এটা আসলে জানতেও চায় না, এটা কোনো দরকার নেই। সুতরাং এই জায়গাটাতে তোমরা ভাই বোনকে স্কিপ করে যাবে, যে ভাই বোন দরকার নেই। হ্যাঁ, যদি বোন জিজ্ঞেস করে যে তোমরা কয় ভাই বোন, হাউ মেনি চিলড্রেন আর ইউ, বা এই টাইপের যদি কথা বলেছে, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার সিবলিংস ডু ইউ হ্যাভ, তখন তোমরা হচ্ছে ভাই বোনের প্রশ্ন করা। আদারওয়াইজ ইন্ট্রোডিউস ইউরসেলফ, ভাই বোনের প্রশ্ন করার কোনো দরকার নেই। এরপরে হচ্ছে তোমার 4 নম্বরে যেটা তোমরা বললো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো। ঠিক আছে, সেটা ঢাকা হোক, ঢাকা, চিটাগং, কুমিল্লা, ঢাকা, চিটাগং, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, এই ডিস্ট্রিক্ট থেকে আসো, ডিস্ট্রিক্টের নাম বলবো। এখানে অনেকে ডিস্ট্রিক্টের পাশাপাশি জেলার পাশাপাশি উপজেলার নাম বলে, অনেকে আবার উপজেলার পাশাপাশি গ্রামের নাম বলে। তো ডিস্ট্রিক্ট পর্যন্ত ঠিক আছে, বা ডিভিশন পর্যন্ত ঠিক আছে, যে অনেকে ডিভিশন বলে না, ডিভিশন বলার দরকারও হয় না, যে ডিস্ট্রিক্ট বলে দিলে হয়, যে চিটাগং, কিংবা কুমিল্লা, কিংবা গাইবান্ধা, কিংবা হচ্ছে বরিশাল, সে ঠিক আছে এভাবে বলে, ডিভিশন না বলে ডিস্ট্রিক্ট বললেই চলবে। অনেকে উপজেলার নাম বলে, অনেকে আবার গ্রামের নামও বলার চেষ্টা করে। তো উপজেলা এবং গ্রামের নাম, উপজেলা এবং গ্রামের নাম কোনোভাবেই গ্রহণযোগ্য না। উপজেলা এবং গ্রাম কোনটাই আসলে তোমার কাছে জানতে চাই, বা উপজেলা এবং গ্রামের নাম বলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, একটা জায়গায় তুমি উপজেলা বা গ্রামের নাম বলতে পারো, সেটা হচ্ছে যদি তোমার উপজেলা বা গ্রাম কোনো কারণে ইউনিক, কোনো কারণে বিখ্যাত, সেটা স্বাধীনতা যুদ্ধের সাথে হোক, কিংবা যে কোনো কারণেই হোক, তোমার উপজেলা বা গ্রামটা হচ্ছে ইউনিক নাম, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি এই, I am from this উপজেলা which is famous for this reason, which is known for this reason, বা I am from this village which is known for this reason। সেই ক্ষেত্রে তুমি আসলে তোমার উপজেলা বা গ্রাম তুমি বলতে পারো যে হ্যাঁ ঠিক আছে, এটা আমার উপজেলা বা গ্রাম। কিন্তু আদারওয়াইজ তোমার উপজেলা বা গ্রাম বলার কোনো দরকার নেই, শুধু ডিস্ট্রিক্ট পর্যন্ত বললেই হবে। তো এরপরে যদি তোমাকে, তুমি যদি বলে দাও যে আমার উপজেলা বা গ্রাম এটা, দিস ইজ নোন ফর দিস, তোমাকে কিন্তু সেটা এক্সপ্লেন করতে করতে পারে যে এটা কেন আসলে বিখ্যাত, এখানে আসলে কি আছে, বা এই বিষয়টা আসলে কেন এত আলোচিত, বা এই বিষয়টার ইতিহাস কি, সেটা কিন্তু তোমাকে জেনে যেতে হবে। হ্যাঁ, এমনিতেও তোমাকে তোমার ডিস্ট্রিক্ট জেনে যেতে হবে, উপজেলা জেনে যেতে হবে, গ্রাম জেনে যেতে হবে, তোমার উপজেলায়, গ্রামে, ডিস্ট্রিক্টে কজন মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধাদের সংখ্যা, বিখ্যাত কি কোন কোন ব্যক্তিত্ব আছেন, এবং বিখ্যাত কোন কোন ঘটনা ঘটেছিল, এগুলো কিন্তু তোমাকে ভাইবা করে জেনে যেতে হবে। কারণ এগুলো তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তুমি, আচ্ছা তুমি হচ্ছে গিয়ে আহ এরপর ময়মনসিংহ জেলা থেকে আসছো, ময়মনসিংহ জেলা কি জন্য বিখ্যাত, বা এই জায়গাটাতে তুমি গিয়েছো কিনা, হ্যাঁ ময়মনসিংহ একটা ময়মনসিংহ জেলায় কুমির পালে তুমি দেখেছো কিনা, তখন এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে। একটা কুমিরের খামার আছে ময়মনসিংহে, তো এইসব বিষয়গুলো জেনে যেতে হবে। কিন্তু এগুলা
উপজেলা বা গ্রাম তোমার সরাসরি ইন্ট্রোডিউস ইউরসেলফ এর দরকার নাই, কারণ ইন্ট্রোডিউস ইউরসেলফ যদি ইউনিক রিজন না থাকে। মানে এটা ক্লিয়ার হলো যে আমরা ডিস্ট্রিক্ট পর্যন্ত বলে আমরা আগাবো না এবং ডিভিশনাল কোনো দরকার নেই। তারপরে হচ্ছে 5 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাকে বলতেই হবে, এটা তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফ এর একটা পার্ট। তো যখন এডুকেশন কোয়ালিফিকেশন তুমি বলবা, তাহলে তুমি কোন দিক থেকে শুরু করবা? যে আমি কি নিচের দিক থেকে শুরু করবো না কোন দিক থেকে? মানে কি আমি কি এসএসসি দিয়ে শুরু করবো নাকি আমি আমার লাস্ট এমএসএস দিয়ে শুরু করবো? এটা হচ্ছে প্রশ্ন। তো তুমি এসএসসি কোথা থেকে পড়েছো, এসএসসি কত সালে পাস করেছো, এইচএসসি কোথা থেকে পড়েছো, কত সালে পাস করেছো, কত জিপিএ তোমার ছিল? এটা কি মানে ভাইবার জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস? এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস না। ভাইবাতে তোমার এসএসসি এবং এসএসসি থেকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। সুতরাং এই দুইটাকে তুমি পরে ভিত্তিতে বলবো, তুমি শুরু করবে এনএসএস দিয়ে, যে I have studied from this subject from this university and completed my MSc from this year. হ্যাঁ, বাই obtaining তোমার মার্কস যদি খুব ভালো থাকে তুমি সেটা বলতে পারো। যদি মনে করো যে না, তুমি বলবা যে I have completed, তারপরে তুমি যখন এরপরে তুমি অনার্স এর কথা বলবে, এসএসসি তুমি শুধু সাল বলে যাবে যে এসএসসি এত সালে এবং এসএসসি এত সালে কোন স্কুল থেকে পাস করেছ, কোন গ্রুপ থেকে পাস করেছ, কত পয়েন্ট পেয়েছ, এগুলা কিন্তু বলার দরকার নেই। মার্কস তোমার কিন্তু পুরা এডুকেশন কোয়ালিফিকেশনের পুরা ডেটাটাই ওনাদের সামনে আছে। তারপরে ওনারা তোমার মুখ থেকে শুধুমাত্র তোমার অনার্স এবং মাস্টার্স এর সাবজেক্ট এবং সেখানে তোমার কত সালে সেটা কমপ্লিট করেছে সেটা জানতে চায়। এটা জানতে চাওয়ার অনেকগুলো রিজন আছে। যেমন প্রথম রিজন হচ্ছে তোমার সাবজেক্ট যখন জানতে চায় তুমি বুঝতে পারো যে এখন তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন করা আসে, এটা তো সাবজেক্ট গেল। তারপরে হচ্ছে কত সালে কমপ্লিট করেছো এটা জানতে চায়। এটা কেন জানতে চায়? এটা তারা জানতে চায় যে তুমি আসলে কত সালে পড়াশোনা শেষ করেছো এবং তারপরে কতদিন ধরে তুমি বেকার আছো, বা কতদিন ধরে তুমি আসলে বিসিএস এ ট্রাই করছো। এই জিনিসটা ওরা বোঝার চেষ্টা করে। এখান থেকে প্রশ্ন হবে, আমরা কোন প্রশ্নের আনসার আজকে শিখবো যে যদি লম্বা সময় গ্যাপ হয়ে যায় তাহলে আসলে কি আনসার দেওয়া উচিত। তো এই জন্য তুমি হচ্ছে গিয়ে যত জোর দিবা তোমার এমএসএস বিএসএস এমএসসি বিএসসি এগুলোর উপরে তুমি জোর দিবা, এবং সাবজেক্ট কত সালে পাস করেছো সেটা। পয়েন্ট ইম্পর্টেন্ট না, পয়েন্ট বলতে হবে এরপরে ওখানে, বাট এক্সিলেন্ট পয়েন্ট হলে তুমি অবশ্যই বলবা যে 4/9 আউট অফ 3.8 আউট অফ 4। এক্সিলেন্ট পয়েন্ট হলে তুমি সেটা উল্লেখ করতে পারো। আদারওয়াইজ খুব একটা আসলে দরকার নেই, জটিল করার কোনো দরকার নেই। এডুকেশন কোয়ালিফিকেশন মানে বলবো। তারপরে হচ্ছে ধরো 6 নাম্বারে, 6 নাম্বারে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স। যে হয়তো বা তোমরা এখন অনেকে চাকরিতে আছো যারা ভাইবা দিবা, বা হয়তো অনেকে চাকরিতে নাই, অনেকে গভর্নমেন্ট চাকরিতে আছে, অনেকে নন গভর্নমেন্ট চাকরিতে আছে। তো বেশিরভাগ সময় এই প্রশ্নটা হয় যে আমি একটা গভর্নমেন্ট চাকরিতে আছি, আমি এটা বলবো কি বলবো না। আমি সেকেন্ড ক্লাস গভর্নমেন্ট চাকরিতে আছি, আমি থার্ড ক্লাস গভর্নমেন্ট চাকরিতে আছি, বা আমি একটা নন গভর্নমেন্ট জবে আছি, একটা ব্যাংকে আছি, বা সামথিং লাইক দ্যাট আমি আছি, আমি কি এটা বাইরে পড়ে সামনে বলবো কিনা। তো প্রথম কথা হচ্ছে, তুমি যদি সরকারি চাকরির কথা তুমি যদি বলতে চাও, সেটা যে চাকরি হোক, কোনো সমস্যা নেই, তুমি সেটা বলতে পারো। সেকেন্ড ক্লাস হলেও বলতে পারবে, থার্ড ক্লাস হলেও। তো এখানে ফার্স্ট ক্লাস হলে তো অবশ্যই বলতে পারবো। তো এখানে আসলে ক্যান্ডিডেটদের যে জিনিসটা কাজ করে, আমার মনে হয় ভয় কাজ করে যে আমি একটা চাকরিতে আছি, বা আমি যদি বলি যে আমি চাকরিতে আছি এখন, তাহলে বলবো তোমার তো চাকরি আছে, তুমি আবার আসছো কেন? এই ধরনের কিন্তু কোনো সুযোগ নাই, এই ধরনের কিছু হয় না পিএসসি তে। তুমি চাকরিতে থাকতেই পারো, তুমি আবার চাকরিতে অ্যাপ্লাই করতে পারো, এটা তোমার অধিকার, সাংবিধানিক অধিকার। তোমার পছন্দের বিষয় আছে, তুমি যে চাকরিতে আছো সেটাই যদি তুমি পছন্দ করতে, তাহলে তো আর তুমি পিএসসি তে পেপার দিতে যেতে হবে না। তো এটা ওরা বুঝে, সো এখানে আসলে কনফিউশনের কোনো সুযোগ নেই। তুমি যে চাকরিতে আছো, গভর্নমেন্ট চাকরিতে আছো, তুমি সেটা বলতে পারো যে আমি এই গভর্নমেন্ট চাকরিতে আছি, এত বছর ধরে আছি। হ্যাঁ, তুমি সেটা ক্লিয়ারলি অ্যানাউন্স করতে পারবে যে হ্যাঁ, আই এম হিয়ার ফর লাইক 4 years or 5 years at this post at this organization or institutions, অটোনোমাস হোক সেটা গভর্নমেন্ট। তবে এই ক্ষেত্রে তোমার এনওসি শুরু করতে হবে। এখন ধরো তুমি তোমার কাছে এনওসি নাই, তুমি ওখানে ভাইবা বলে গট করে বলে দিলা যে আমি এই চাকরিতে আছি। বললো তোমার এনওসি কোথায়, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তোমার কাছে যদি কোনো কারণে এনওসি না থাকে বা এনওসি তুমি না পাও, অনেকগুলো প্রতিষ্ঠান, কিছু প্রতিষ্ঠান আছে যারা এনওসি দেয় না, গভর্নমেন্ট প্রতিষ্ঠানে, আমি নাম বলবো না, এনওসি দেয় না। তারা বলে যে তুমি ভাইবা দিয়ে আসো, তোমার যদি চাকরি হয় আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু এনওসি দিব না।
কিছু প্রতিষ্ঠান আছে, কিছু তো বেশিরভাগ প্রতিষ্ঠানে এনওসি দিয়ে দেয়, এবং গভর্নমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করো সেটা যদি তুমি প্রকাশ করো তাহলে অবশ্যই তোমাকে এনওসি নিয়ে যেতে হবে। আর যদি প্রকাশ না করো তাহলে এনওসিও নিয়ে যেতে হবে না, বলার দরকার নেই। সেক্ষেত্রে তোমার অল্টারনেটিভ প্রশ্ন আসবে, তাহলে আপনি এখন কি করছেন, নাও, সেক্ষেত্রে কিন্তু ওই প্রশ্নের আনসার তোমাকে দিতে হবে। হ্যাঁ, তো সেই প্রশ্নের আনসার যদি প্রস্তুত অবশ্যই থাকতে হবে। আর যদি জব করো আমার মতো গভর্নমেন্ট জব করলে তোমার অবশ্যই সেটা বলা উচিত। আর এবার হচ্ছে তাহলে গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স, আমরা গভর্নমেন্ট জব যদি হয় তাহলে সেই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমরা অবশ্যই কি নিয়ে যাবো, অবশ্যই আমরা এনসি নিয়ে যাবো, অবশ্যই অবশ্যই এনসি নিয়ে যাবো যদি আমি ডিক্লেয়ার করি যে আমি এই গভর্নমেন্ট জবে আছি। হ্যাঁ, এখানে আমার প্রশ্ন হয় যে আমি গভর্নমেন্ট জবে আছি কিন্তু আমি ডিক্লেয়ার করবো না। অনেকে এ ধরনের প্রশ্ন করে যে সেটা পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় কিনা, বা পিএসসি কোনোভাবে জানতে পারবে কিনা যে আমি গভর্নমেন্ট জবে আছি। ঠিক আছে, তো আমার মতে তোমার যদি মনে হয়, কোনো কারণে মনে হয় যে আমি এই গভর্নমেন্ট জবটা শুরু করবো না, বা কোনো কারণে মনে হয় আমি আমার রানিং জবের অথরিটিকে জানাবো না যে আমি বিসিএস দিচ্ছি, আমি এমসি পাবো তো নাই, ওটারও আমার সমস্যা হবে, তো সেই ধরনের যদি কোনো সম্ভাবনা বা আশঙ্কা তোমার মনে থাকে তাহলে তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নিতে পারো। তাহলে তুমি এমসিও নিয়ে যাবে না, তুমি অল্টারনেট অপশন তৈরি করে রাখো যে আসলে তোমাকে কি বলতে হবে ওখানে, যে আপনি জবও করেন না, তাহলে আপনি কি করতেছেন, আপনি ফুল টাইম বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, এই আনসার গুলো কিন্তু তোমাকে দিতে হবে। এবার আসলে ধরো নন গভর্নমেন্ট জবে আছে তুমি, যে কোনো নন গভর্নমেন্ট জবে আছে, তো সেক্ষেত্রে তো এনসি প্রশ্ন আসেই না। সেই ক্ষেত্রে হচ্ছে যদি নন গভর্নমেন্ট জব থেকে যদি তোমাকে অনুমতি পত্র দেয় যে তুমি জানো যে আমি ভাইবা দিতে যাচ্ছি, অনুমতি পত্র থাকে সেটা দেখানো ভালো। আর না হলে তো ভাইবা জিজ্ঞাসা করে না জবের এমন কোনো প্রশ্ন করে না, একদম জব রিলেটেড প্রশ্ন করে যে আপনি এখানে কি কাজ করেন, কতদিন থেকে কাজ করেন, তাহলে এই বিষয়টা কেমন, ওই বিষয়টা কেমন। জব রিলেটেড কিন্তু অনেকগুলো প্রশ্ন করবে, কারণ হচ্ছে তুমি যে জবে আছো সেই জবে তুমি কেমন করছো, তুমি কেমন ধারণা আছে, তুমি জানো কিনা সবকিছু, এটা কিন্তু না টেস্ট করতে চাইবে। কারণ ওই জব সম্পর্কে যদি তুমি ভালোভাবে জানো এবং তুমি যদি প্রস এন্ড কনস সব জানো, তাহলে ধরে নেবে যে তুমি বিসিএস জব খুব ভালোভাবে জানবা, তোমার হচ্ছে গিয়ে লার্নিং স্কিল খুব ভালো, তুমি কুইক লার্নার, তুমি শিখতে পারো এবং তুমি ডিটেলে শিখতে পারো। এটা একটা ভালো কোয়ালিটি, কিন্তু তুমি জবে আসো কিন্তু সেই জবে তুমি বেশি কিছু জানো না বা বেশি দিন হয় নাই, তাহলে কিন্তু তোমাকে জব থেকে প্রশ্ন করলে তখন কিন্তু বিপদ বাড়তে পারে। সো নিজের জব যারা করছেন, যারা জবের কথা ভাইবা করে বলবেন, তারা অবশ্যই নিজের জবটা সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। এই জবের সাথে, সেটা যে জবই হোক, সেই জবের সাথে হচ্ছে সরকারি বা যেসব অফিস আছে, মানে যেসব অফিস থেকে আমাদের সম্মানিত পিএসসি মেম্বাররা আসেন, তাদের সাথে অনেক কাজ থাকে, সেই কাজগুলো রিলেটেড কাজগুলো আপনারা জেনে নেবেন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এটা করতে পারো, যে কোনো প্রশ্ন। তো জব এক্সপিরিয়েন্স এর কথা শেষ। এরপরে হচ্ছে যেটা তোমাদের, এরপরে হচ্ছে যে যারা বিসিএস জবে আছে তাদের জন্য কি হবে, যারা অলরেডি একটা ক্যাডারে আছে, যে কোনো একটা ক্যাডারে আছে বা ওই ক্যাডারে যাচ্ছে না, সে আসলে তার পছন্দের ক্যাডারে যেতে চাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে আসলে ঢুকানোর কোনো সুযোগ নাই। কারণ তুমি যে একটা ক্যাডারে আছো বা তোমার যে একটা ক্যাডারে চাকরি হয়েছে, ইভেন তুমি যদি জয়েনও না করো, তোমার চাকরি হয়েছে, এখনো ভেরিফিকেশন হয় নাই, কিছুদিন পরে হয়তো ভেরিফিকেশন হবে, বা এখনো গ্যাজেট হয় নাই, এই রেকর্ড কিন্তু পিএসসি এর কাছে থাকবে। কারণ তুমি যে জবেই থাকো না কেন, বিসিএস এর যে কোনো ক্যাডারেই থাকো না কেন, তোমার ক্যাডারের জব কিন্তু পিএসসি জানবে, এবং সেই জব থেকে কিন্তু তোমাকে প্রথম প্রশ্নটা যেটা বলে যে আপনি চাকরিটা ছেড়ে আসতেছেন কেন। তো এটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করলে মনে হয় ভালো হয়, যে ধরো যে কোনো একটা ক্যাডারে আছে, আমরা ক্যাডারের নাম না বলে, সেই ক্যাডার ছেড়ে সে পুলিশ আসতে চাচ্ছে, অ্যাডমিন আসতে চাচ্ছে, ফরেনে আসতে চাচ্ছে, কাস্টমস আসতে চাচ্ছে, উম, সেই ক্যাডারটা কি সমস্যা, তখন কিন্তু পিএসসি জিজ্ঞেস করবে, পিএসসি সম্মানিত বোর্ডের সদস্যরা জিজ্ঞেস করবে যে আপনার ওই ক্যাডারে কি সমস্যা। তখন বেটার হয় এটা বলা যে স্যার আসলে কোনো সমস্যা নেই, আমি ভালো আছি, সিস্টেম আমাকে ভালোই রাখছে, কিন্তু আসলে স্যার আমার চাকরি করার ইচ্ছা হচ্ছে এই ক্যাডারে। সোজা সাপটা উত্তর দিয়ে দেওয়া উচিত, এখানে আসলে কোনোভাবেই কোনো ধরনের রিস্ক নেওয়া সম্মুখীন হবে না যে এই ক্যাডারের এই সমস্যা, ওই ক্যাডারের ওই সমস্যা, এটা আমার ভালো লাগে না, এটা আমি পাই না, এটা ওই ক্যাডারে আছে, এই ক্যাডার ভালো না, এই ক্যাডার নিম্নমানের ক্যাডার, এসব কথাবার্তা কিন্তু বলা যাবে না। এসব কথাবার্তা বললে কিন্তু জীবনে আপনার কাঙ্ক্ষিত ক্যাডারে কোনো চাকরি হবে না।
কারণ হচ্ছে কি আপনি একটা সরকারি সার্ভিসে মূল্যায়ন করার চেষ্টা করবেন, সেটা আসলে পিএসসি ভালোভাবে দিবে না। সুতরাং আপনি যেকোনো ক্যাডারই থাকতে পারেন, যেকোনো ক্যাডার থেকে যেকোনো ক্যাডারে সুইচ করতে পারেন, কিন্তু কোনো ক্যাডারকে আপনি পিএসসি বোর্ডে গিয়ে কোনোভাবে অবমূল্যায়ন করার কোনো চেষ্টা করবেন না। আপনি সেটা সবটা বলে দিবেন যে আমার পছন্দের ক্যাডার এটাই ছিল, আগেও এটা ছিল, বা আগে এটা ছিল না, এখন চাকরি করার পরে হচ্ছে আমার আসলে এই ক্যাডারে চাকরি করা উচিত, ওদের চাকরি খুব ভালো লাগছে আমার কাছে মানসিক ভাবে, ওখানে তৃপ্তি পাবো বেশি, আমি ওখানে যাবো, শেষ। এর বাইরে আপনি এটা নিয়ে আসলে বলবেন চেষ্টা করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জব রিলেটেড বিষয়গুলো। আমরা অলরেডি 6টা টপিক কভার করেছি, আরো কিছু টপিক আসবে আমি বলছি। এরপরে হচ্ছে যে টপিকটা আসবে এটা হচ্ছে গিয়ে 7 নম্বর টপিক, ম্যারিড অর আনম্যারিড। এটা যদি আপনি ম্যারিড হন আপনি অবশ্যই বলবেন যে আই এম ম্যারিড, সরি, যদি ম্যারিড হন আপনি অবশ্যই বলবেন যে আই এম ম্যারিড, মাই wife is doing something, my husband is doing something like that. এটা আপনি অবশ্যই বলবেন, কিন্তু আপনি যদি আনম্যারিড হন তাহলে আপনার বলার প্রয়োজন নাই। আপনি আনম্যারিড, এটাই স্বাভাবিক, আপনি চাকরি থেকে এই তো করে বিয়ে করবেন। আর আপনি যদি ম্যারিড হয়ে যান তাহলে আপনি ম্যারিড স্ট্যাটাসের কথা বলবেন, সেক্ষেত্রে হয়তো হয়তো যদি জিজ্ঞেস করে ওনারা, তাহলে আপনি বলতে পারেন যে আপনার ওয়াইফ তোমার হাজবেন্ড কি করেন, বাট আদারওয়াইজ ওটা বলার দরকার নেই। হ্যাঁ, আপনি কতদিন থেকে ম্যারিড সেটা আপনি বলতে পারেন যে আই এম ম্যারিড সিন্স 3 ইয়ার্স 1 ইয়ার, সামথিং লাইক দ্যাট। কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। হচ্ছে গিয়ে যদি কোনো কারণে জিজ্ঞেস করেন তাহলে। এরপরে হচ্ছে গিয়ে আট নম্বর জিনিসটা, সেটা হচ্ছে hobby। এটা অনেকে বলার চেষ্টা করে, আবার অনেকে বলার চেষ্টা করে না। যারা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ ছোট রাখতে চান, ইন্ট্রোডিউস ইউরসেলফ একটা প্রিসাইজ রাখতে চান, তারা আসলে হবি বলেন না। আমিও হবি বলার পক্ষে না, যে কি দরকার আমার ব্যানারের সামনে আমার হবি প্রকাশ করার। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার হবি বলা দরকার, তাহলে কোনো সমস্যা নাই, আপনি হবি বলতেই পারেন। কারণ হবি বলাটা একটা পার্সোনালিটির অংশ, যদি আপনি সেটা প্রেফার মনে করেন। তবে এমন কোনো হবি বলবেন না যেটা আসলে আপনি বললেন যে মাই হবি ইজ ট্রাভেলিং, এটা চিন্তা করে বললেন যে এটা যদি বলি তাহলে আমার একটা প্লাস পয়েন্ট হবে, যে আমি যে কোনো জায়গায় চাকরি করতে পারবো, আমি ঘুরে ঘুরে চাকরি করতে পারবো, বুঝতে পারলাম, আমি ঘুরতে পারি। পরে আপনাকে জিজ্ঞেস করলো কয়েকটা ঐতিহাসিক স্পট, কয়েকটা টুরিস্ট স্পট, সেগুলোর ইতিহাস জিজ্ঞেস করা শুরু করলো, আপনি আর কিছু বলতে পারেন না। বা আপনাকে এটাই জিজ্ঞেস করলো আপনি কোথায় কোথায় ট্রাভেল করেছেন, তখন আপনি কক্সবাজারের বাইরে আর কোনো জায়গার নাম বলতে পারছেন না, কক্সবাজার গিয়েছেন, সেন্ট মার্টিন গিয়েছেন, আর কোথাও আপনি যান না, তো এটা তো আসলে ট্রাভেলিং হবি হলো না। যদি নামকরণ না জানেন, দেবতাপন না জানেন, তাহলে আপনার ট্রাভেলিং হবি হলো না। তখন কিন্তু আপনি হাত পাইলেন। সুতরাং নিজের হবি বলার সময় খুব চেষ্টা করবেন যে যেটা আসলে আপনার হবি, বা যেটা সম্পর্কে আপনার অল্প বিস্তর ধারণা আছে। অনেকেই বলেন মাই হবিস গার্ডেনিং, তো সেক্ষেত্রে ফুলের নাম, ফলের নাম, গাছের নাম জিজ্ঞেস করা শুরু করতে হবে। তো যারা আসলে গার্ডেনিং করে না, ফুল গাছ চিনে না, তারা গার্ডেনিং করবেন না। বা আপনার যেটা আসলে হবি দেখা, যেটা আপনার মুভি দেখেন, এটা আপনার হবি, আপনি সেটাই বলবেন। যেখানে আপনার সামান্য হলেও নলেজ আছে আপনি আসলে সেটাই বলবেন। আদারওয়াইজ আপনার হবি বলার দরকার নেই। হবি নাই এই ধরনের দুনিয়াতে ভাই অনেক মানুষ আছে যাদের কোনো হবি নেই, যারা সকালে অফিসে যাবে, রাতের বেলা অফিস থেকে, বিকাল বেলা অফিস থেকে আসবে, খাবে যাবে, ঘুমাবে, এটাই তাদের জীবন, তাদের কোনো হবি নেই। এটা কোনো অস্বাভাবিক বিষয় না, হবি নাই থাকতে পারে, কারণ হবি থাকতেই হবে। এটা ধরে নেওয়া কিন্তু একটা ভুল ডিসিশন। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার হবি কি, আপনি বলবেন স্যার সিগনিফিকেন্ট কোনো হবি নেই আমার, আমি এক এক সময় এক এক কাজ করি। মানে আপনি যদি হবিটা এড়িয়ে যেতে চান, বাট আপনি খুব ইন্টারেস্টেড, হবি নিয়ে কথা বলবেনই, আপনাকে বলতেই হবে, তাহলে হচ্ছে আপনি আপনার হবি প্রস্তুত করে যাবেন। এবং সত্যিকারে যদি আপনার কোনো হবি না থাকে, আপনি হবি তৈরি করবেন এবং সেই হবি সম্পর্কে আপনি যথেষ্ট ইনফরমেশন নিয়ে যাবেন। কারণ হবি থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তবে আমি এখানে যেটা হবি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমার এখানে কথা বলার কারণ হচ্ছে কিছু বিষয়, সেটা হচ্ছে আপনার হবি বলার সাথে কিছু বিষয়ের রিলেশনশিপ আছে। যেমন হয় কিসের রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে যে আজকালকার যে চাকরির প্যাটার্ন, সেখানে কিন্তু একটু কিছু পরিবর্তন আসতেছে। ঠিক আছে, আমরা যখন চাকরি শুরু করি তখন এই বিষয়গুলো কিন্তু ছিল না। এখন কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। লক্ষ্য করবেন যে আপনারা সরকারি যেসব অফিস আছে, সরকারি অফিসদের কিন্তু ফেসবুক পেজ আছে, অনেক সরকারি অফিসে ইউটিউব পেজ আছে, অনেক সরকারি অফিসে এটা প্রমোশন করে, এবং সব সরকারি অফিসে কিন্তু ওয়েবসাইট আছে, তথ্য বাতায়নের ওয়েবসাইট আছে, ওয়েব পোর্টাল যেটা আমরা কিন্তু। তো সবার কিন্তু আছে। তো এই যে কন্টেন্ট তৈরি করা, ভিডিও তৈরি করা,
কিংবা গ্রাফিক্স এর সামান্য কাজ করা, এটা ব্যানার তৈরি করা, প্রচুর প্রোগ্রাম হয়, ব্যানার তৈরি করতে হয়, বা স্পিচ লেখা, যে ধরেন এখন আসলে রেডি করতে হয়। এই যে বিষয়গুলো কন্টেন্ট রিলেটেড কাজ, ক্রিয়েটিভ কাজ, এই বিষয়গুলো কিন্তু এখন জনপ্রিয় হচ্ছে এবং এই বিষয়গুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। তো আপনার যদি এই ধরনের কোনো হবি থাকে, যে আপনি ধরেন একটা ফেসবুকে পেজ আপনি রান করেন, ইউটিউবে আপনি একটা চ্যানেল আছে আপনার, আপনি হালকা গ্রাফিক্স এর কাজ পারেন, আপনি ব্যানার ডিজাইন করতে পারেন, থাম্বনেইল ডিজাইন করতে পারেন, হ্যাঁ, কিংবা ধরেন আপনি হচ্ছে কি স্পিচ লিখতে পারেন, আপনি ব্লগিং করেন, আপনি ওয়েবসাইটে ব্লগ লিখতে পারেন, আপনার রাইটিং স্কিল আছে, তাহলে কিন্তু আপনি সেটা অবশ্যই ব্যবহার করবেন। এই বিষয়গুলো কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন সব ঘটনার পরে একটা প্রেস ব্রিফিং দিতে হয়, প্রেস স্টেটমেন্ট আছে, হ্যাঁ, তারপরে হিউম্যান অ্যাক্টিভিটিস, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আছে। সুতরাং এই জায়গাতে যদি আপনার নলেজ থাকে, আমি আমি আশা করি যে আজকালকার জেনারেশন আপনাদের অবশ্যই নলেজ আছে। আর তারপরে আপনারা টুকটাক কিছু বিষয় দেখে যাবেন, শিখে যাবেন। কারণ আমার মনে হয় এই জায়গাটাতে যদি আপনারা হবি বলতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো মার্কস কিন্তু আশা করতে পারেন যে আপনাকে দিয়ে আসলে কাজের পাশাপাশি কিছু কন্টেন্টের কাজ করা যাবে, সেটা পারফেক্টলি হতে পারে। এই চিন্তা ভাবনা কিন্তু প্রায় আপনার মাথায় আসতে পারে। আসলে এটা আপনারা ভেবে দেখবেন। একদমই যদি এসব কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, তাহলে বলতে যায় না কারণ আপনাদের যে আইডিয়া নাই সেরকম না, আপনাদেরও আইডিয়া আছে, কিন্তু আপনাদের মতো হয়তো নাই। আমারও আইডিয়া নাই আপনাদের মতো, কারণ আপনারা জেনারেশনে চলে গেছে, যেটাকে কি জেনারেশন বলে, জেনারেশন জেড, মানে জেন জি জেনারেশন। তো এই বিষয়টা আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের কোনো হবি আছে কিনা, যেমন ধরেন টেক রিলেটেড যে কোনো টেক রিলেটেড হবি আছে কিনা, কিংবা ধরেন ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের যে কোনো হবি, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম করতে পারেন, হ্যাঁ, স্পিচ রাইটিং করতে পারেন, ব্লগিং করতে পারেন, তারপরে আপনি হচ্ছে গিয়ে ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করতে পারেন, বা HTML এ কাজ করতে পারেন। এই বিষয়গুলা কিন্তু আপনি আপনার হবির মধ্যে বলতে পারেন। আমার সাজেশন আপনাদের জন্য, তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট হইলো যে আপনার এক্সট্রা একটা স্কিল আপনি আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ এর মধ্যে কিন্তু নিয়ে আসতে পারছেন। তারপরে সাবধানে করবেন, যাদের স্কিল নাই, একদমই ধারণা নাই, তারা বলবেন এতটুকু পর্যন্ত কিন্তু আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ শেষ, এতটুকু পর্যন্ত আপনাকে দিয়ে পরে কিন্তু ইন্ট্রোডিউস ইউরসেলফ আর নাই। কিন্তু আপনাকে লাস্ট 9 নম্বরে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে, এতটুকু যদি আপনাকে থামিয়ে না দেয়, এতটুকু যদি আপনাকে প্রশ্ন করতেই থাকে, তাহলে আপনাকে লাস্ট ফাইনালে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার চয়েস লিস্টের প্রথম চয়েসটা নিয়ে বলতে হবে যে নাও আই এম হেয়ার, the job is post, which is my dream job, and this is my goal. এটা আপনাকে বলতে হবে। তখন কিন্তু সরাসরি প্রশ্ন আসবে, কেন অ্যাডমিন আপনার প্রথম পছন্দ, কেন পুলিশ আপনার প্রথম পছন্দ, ইংলিশে বলুন, বাংলায় বলুন, ঠিক আছে? এটা হচ্ছে আপনি আপনার পরবর্তী প্রশ্নটাকে আমন্ত্রণ জানালেন যে আসেন আমাকে প্রশ্ন করেন, যে কেন অ্যাডমিন আমার প্রথম পছন্দ, কেন করেন আমার প্রথম পছন্দ, কেন ট্যাক্স আমার প্রথম পছন্দ, কেন পুলিশ অডিট আমার প্রথম পছন্দ। আপনি একটা আমন্ত্রণ দিয়ে দেবেন যে আসেন আমাকে প্রশ্ন করেন। কারণ হচ্ছে গিয়ে আপনার এতক্ষণ এত কিছু বলছে, সেখানে কোনো প্রশ্ন হয় নাই, সেখানে আপনাকে থামিয়েও দেয় নাই। আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ চলতে স্পেডটা আজীবন চলতে পারে না, আপনি আর কতক্ষণই বা বলবেন। তো এই জন্য আপনি আপনার প্রশ্নগুলোকে ইনভাইটেশন দিবেন যে আমাকে প্রশ্ন করেন। তো ইনভাইটেশন দেওয়ার জন্য সবচেয়ে সোজা প্রশ্ন হলো, বা সবচেয়ে অথেন্টিক প্রশ্ন হলো যে কেন আপনার প্রথম পছন্দ পুলিশ, কেন আপনার প্রথম পছন্দ অ্যাডমিন। সুতরাং আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ একদম শেষে গিয়ে আপনি আপনার প্রথম পছন্দের বিষয়টা বলবেন। এভাবে আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ শেষ হয়ে যাবে, কিন্তু এখান থেকে এরপরে আমরা যখন ভিডিওটা আপনাদেরকে দিব, তখন আপনারা দেখে এই 9টা পয়েন্ট আপনারা তৈরি করবেন। এবং এই 9টা পয়েন্ট তৈরি করে আপনারা না হলেও মিনিমাম 50 থেকে 60 বারের উপরে প্র্যাকটিস করবেন এটা বলা, এবং এমন ভাবে প্র্যাকটিস করবেন যেন এটা আপনি চিন্তা করে করে বলছেন। ঠিক আছে, যে মাই নেম ইজ দিস, হ্যাঁ, আই এম ফ্রম দিস, ঠিক আপনি চিন্তা করে করে বলছেন। আপনি যদি মুখস্থ বলেন যে মাই নেম ইজ দিস, আই এম ফ্রম দিস, দিস ইজ মাই ফাদার, ইজ দিস দিস প্রফেশন, আপনি যদি এইভাবে চিন্তা করে করে মানে মুখস্থ বলতে থাকেন, তাহলে কিন্তু বুঝে যাবে যে আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ মুখস্থ করে আসছেন। মানে আপনার ইংলিশ স্পিকিং এতটাই খারাপ যে ইন্ট্রোডিউস ইউরসেলফ আপনি মুখস্থ করতে পারেন। আপনার সম্পর্কে আপনি ইংলিশে বলতে পারতেছেন না, আপনার ইংলিশের এতটাই নাজুক অবস্থায় আছে। এই জন্য আপনি মিনিমাম 50 থেকে 60 বার প্র্যাকটিস করবেন, রেকর্ডিং করবেন, সেই রেকর্ড আপনারা শুনবেন।
আশা করি ইন্ট্রোডিউস ইউরসেলফ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না বা কোনো প্রশ্ন নাই। তারপর একদম প্রশ্ন করেছে উনি চাকরি করে কিন্তু অ্যাপ্লিকেন্টস কপি নট। আপনি একটা জিনিস ক্লিয়ার করেন, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন তখনই তো আপনি চাকরি করতেন। আপনি তো বলছেন আপনি 2019 থেকে চাকরি করেন, তার মানে যখন থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তখন থেকে আপনি চাকরি করেছেন, কিন্তু চাকরিটা আপনি প্রকাশ করেন নাই। চাকরিটা যেহেতু আপনি প্রকাশ করেনই নাই এবং ভাইবার যখন দিয়েছেন, ভাইবার যখন অ্যাপ্লিকেশন করেছেন তখনও আপনি নট এমপ্লয়েড বলেছেন, তাহলে আপনি নট এমপ্লয়েডই থাকেন। এখন আর এটা নিয়ে পেঁচানোর কোনো দরকার নেই। আপনি অন্য কোনো প্রফেশন বা অন্য কোনো ভাবে এটা ম্যানেজ করেন। এখন এনওসি আপনি কেন নিয়ে যাবেন? আপনি তো ওইখানে নট এমপ্লয়েড লিখেছেন, তখন তো আসলে আপনার অথেন্টিকেশন নিয়ে প্রশ্ন উঠে যাবে যে আপনি 2019 থেকে চাকরি করতেছেন, অথচ আপনি অ্যাপ্লিকেশনের সময় লিখলেন না, এবার যখন অ্যাপ্লিকেশন করেন তখনও লিখলেন না, আপনি এখন এনওসি নিয়ে আসছেন কেন? এই ধরনের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যা আছে তাই ভালো, তাই ভালো। তো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাবো। তার নামের অর্থ না জানলে, নামের অর্থ না জানলে কি কোনো সমস্যা হবে? নামের অর্থ তো জানা উচিত, নামের অর্থ জানা উচিত। যদি আপনি নিজের নামের অর্থ নিজে খুঁজে না পান, তাহলে তো এটা শিওর যে বাকিরা এই নামের অর্থ খুঁজে পাবে না। মানে আপনার নামের অর্থ এতটাই কঠিন বা এতটাই জটিল, বা অনেকের নাম আছে কোনো অর্থই নেই, সমস্যা কি? কোনো সমস্যা নেই, যদি কেউ খুঁজে না পায় তাহলে বোর্ডও জানে না। এখন কিন্তু এমন হয়ে গেল আপনার নামের অর্থ আপনি জানেন না কিন্তু ভাইবা বোর্ড জানে, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আপনি বলেছেন আপনার নামের অর্থ নাই, তাহলে আপনি সেটাই বলবেন ভাইবা বোর্ডে যে স্যার আমার আসলে এই নামের অর্থ নাই, এটা এই শব্দ থেকে আসছে বা বাবা এটা চিন্তা করে রাখছে, শেষ। কবি হিসাবে স্ট্যান্ড আপ কমেডি কথা বলা যাবে? এটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেল। স্ট্যান্ড আপ কমেডি, কমেডি তো ভালো হবি, বলা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে যখন প্রশ্ন করা শুরু করবে ভাইবা বোর্ডে একটু কমেডিয়ান হয়ে যাবে না? আহ তো এটা মনে একটু চিন্তা করে আনসার দেওয়া উচিত আমার, কারণ স্ট্যান্ড আপ কমেডি তো ভালো জিনিস যে হঠাৎ, মানে এটা তো ভালো বিষয়। একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন যে আপনার মধ্যে যে হিউমার আছে, আপনার মধ্যে যে হাস্যরসাত্মক বোধ আছে, হাস্যরসাত্মক বোধ কিন্তু খুব ভালো একটা জিনিস। এটা কিন্তু স্মার্টনেস এর একটা অংশ যে আপনি হাসাতে পারেন মানুষজনকে, বা আপনার কথায় সেন্স অফ হিউমার অনেক ভালো আছে। তো সেটাকে দিয়ে আপনি শুরু করতে পারেন যে আমার সেন্স অফ হিউমার অনেক ভালো। তো এটা আমি ছোটবেলা থেকে খেয়াল করেছি যে আমার সেন্স অফ হিউমার ভালো, তো আমি মাঝে মাঝে স্টেজে কৌতুক করতাম, জেন্টেল কৌতুক করতাম, সোবার কৌতুক করতাম, আমি স্ট্যান্ড আপ কমেডিও করেছি। আমার এটা শখ যে মাঝে মাঝে একটু স্টেজে দাঁড়ানো, উপস্থাপনা করা, পাশাপাশি কৌতুক করা। মানে শুধু কৌতুক না, আপনি স্টেজে দাঁড়াতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন, বিষয়টা বুঝবেন। সেন্স অফ হিউমারের উপরে আপনি আসলে আহ ফোকাসটা করেন স্ট্যান্ড আপ কমেডির চেয়ে। উম, কারণ হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ড আপ কমেডি খুব ভালো, আপনাদের কাছে আরো ভালো। যারা জেনারেশন জেড, আমরা জেনারেশন ওয়াই, আমাদের কাছে ভালো। কিন্তু যারা জেনারেশন এক্স, ওনাদের কাছে আসলে স্ট্যান্ড আপ কমেডি ভালোই হবে, কিন্তু স্ট্যান্ড আপ কমেডির প্যাটার্নটা ডিফারেন্ট। আমাদের আমাদের মধ্যে এখন তার মতো স্ট্যান্ড আপ কমেডি না, ওনাদের প্যাটার্নটা। সুতরাং সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স কথা বলবেন। আশা করি আপনি আমার উত্তর বুঝতে পারছেন।